This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। पहलगाঁওয়ে পর্যটক হত্যার দায় স্বীকার করেছে লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোটা হামলার মাস্টারমাইন্ড লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে 2 মাস আগে পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিনের আমন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যায় সাইফুল্লাহ। পাক সেনাবাহিনীর উদ্দেশ্যে ভারত বিরোধী জিহাদি বক্তৃতাও দেয়। পাক অধিকৃত কাশ্মীরেও সভা করে ভারত বিরোধী বিষ ছড়ায় সাইফুল্লাহ। 2026-এর 2 ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করবে বলেও হুঙ্কার দেয়। একই সঙ্গে কাশ্মীরে জঙ্গিরা হামলা চালাবে বলেও ঘোষণা করে সাইফুল্লাহ। যৌথভাবে সভার আয়োজন করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনা। সেই সভায় সাইফুল্লাহর ভাষণ শুনতে হাজির ছিল সশস্ত্র এই জঙ্গিরা। যে হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা, যে 4 জনের ছবি সামনে এসেছে, কাউকেই রেয়াত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঙ্কার। আর তার মধ্যে এই তথ্য সামনে এসেছে যে কে কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। লস্করি তৈবা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা এই হামলার দায় স্বীকার করেছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এই ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই গোটা হামলার মাস্টারমাইন্ড এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সাইফুল্লাহ খালিদ, আর কি তথ্য উঠে আসছে, আর এখনো পর্যন্ত সিচুয়েশন কি রয়েছে, আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথম দেব। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা ছবিটাই বলে দেবে যে এই মুহূর্তে সিচুয়েশন ঠিক কোন জায়গায়। আমার হাতের ডান দিকে যা দেখতে পাচ্ছ, ঠিক হাতের ডান দিকে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে সেনা জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক হাতের বাঁদিক করে ঠিক এই জায়গাতে একটি এখানে সেনা জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে ঠিক আমরা যদি ধীরে ধীরে যদি বাঁদিকে যাই তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সেনা ছাউনি রয়েছে যেখানে স্টপ লেখা রয়েছে। এই রাস্তা চলে যাচ্ছে পেহেলগামের দিকে। প্রত্যেক গাড়িকে এই জায়গাতে আটকে দেওয়া হচ্ছে, পেহেলগামের দিকে কোনো গাড়িকে এই মুহূর্তে এগোতে দেওয়া হচ্ছে না। যে তথ্য আমাদের হাতে এসছে সেই তথ্য চমকে দেওয়ার মতো তথ্য। তার কারণ লস্করি তৈবা ইতিমধ্যেই একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই নিষিদ্ধ সংগঠনের ছায়া সঙ্গী হিসেবে আরেকটি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে তা হচ্ছে যে এই সংগঠনের নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, সেটাই কিন্তু সবথেকে বড় চিন্তার বিষয়। এবং দেখতে পাচ্ছ সেনা কনভয় প্রতি মুহূর্তে টহল দিচ্ছে। সেনা কনভয় প্রতি মুহূর্তে এই অবন্তিপুর, এই পেহেলগাম প্রত্যেকটা রাস্তায় টহল দিচ্ছে এবং সিভিলিয়ানদের সমস্ত গাড়ি, এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সম্পূর্ণ কন্ট্রোলে চলে গিয়েছে। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে এই ডেপুটি কমান্ডার অর্থাৎ লস্করি তৈবার যিনি একসময় ডেপুটি কমান্ডার ছিলেন, এই নতুন যে ছায়া সঙ্গী সংগঠন তার মাস্টারমাইন্ড অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তার সাইফুল্লাহ খালিদ, তিনি পাকিস্তানের মাটিতে গিয়ে কিছুদিন আগেই তিনি বক্তৃতা করে এসেছেন এবং সেই ভারত বিরোধী যে জেহাদি বক্তৃতা, সেই জেহাদি বক্তৃতাতেই তিনি স্পষ্ট করে দেন যে পাক অধিকৃত কাশ্মীরে তিনি আগামী দিনে যা ধীরে ধীরে সংগঠন গড়ে তুলবেন এবং সেই সংগঠনকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে খুব দ্রুত ভারতের হাতে থাকা যে কাশ্মীর অর্থাৎ তাদের পরিভাষায় সেই কাশ্মীরের ওপর দ্রুত হামলা চালানো হবে। অর্থাৎ এই ছক যে পাক সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে তৈরি করা হয়েছিল, সাইফুল্লাহ যে তিনি প্রত্যক্ষ মদতে এই ছক তৈরি করেছিলেন এবং এক্ষেত্রে যে পাকিস্তান আর্মির সরাসরিভাবে মদত রয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট। তবে মদত যাই থাক, নেটওয়ার্ক যাই থাক, আমি এইখানকার এই মুহূর্তে ছবিটা দেখালাম, এখান থেকে বেশ কিছুটা দূরে পেহেলগাম, কিন্তু কোনো পরিস্থিতিতেই পেহেলগামে কাউকে পা রাখতে দেওয়া হচ্ছে না। তার কারণ যতক্ষণ পর্যন্ত না জঙ্গিদের নিকেশ করা হচ্ছে, তারা যাতে পেহেলগামের জঙ্গলেই তাদেরকে আটকে রাখা যায় এবং সেখানেই যাতে তাদেরকে নিকেশ করা যায় সেই বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করতে চাইছে সিকিউরিটি ফোর্স। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আপনাদের পেহেলগামের ছবি আমরা দেখাচ্ছি। আপনারা জানেন যারা কাশ্মীরে গিয়েছেন, কাশ্মীরের নিরাপত্তা বাহিনী কিভাবে মোতায়েন করা থাকে। প্রতি ছত্রে ছত্রে 2 পা 3 পা অন্তর অন্তর জওয়ানরা দাঁড়িয়ে থাকেন, সশস্ত্র সাজোয়া গাড়ি থাকে মোতায়েন। কিন্তু তার মধ্যেও যেখানে বৈসারানে এই ঘটনা ঘটেছে, সেই বৈসারান ভ্যালিতে ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো,
কিভাবে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হলো, এই সমস্ত প্রশ্ন উঠছে। গোটা দেশ স্তব্ধ, তারা চায় এই ঘটনার বদলা যেন নেওয়া হয়। গোটা দেশ ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছেন কাউকে ছাড়া হবে না। পেহেলগাঁওয়ে হামলাকারী 4 জঙ্গি ছবি প্রকাশ হয়েছে। গতকাল বাইসারারে হামলা চালিয়েছিল এই লস্কর-ই তৈয়বা 4 জঙ্গি। দেখে নিন এই 4 জঙ্গিকে, যারা হামলা চালিয়েছে, হত্যালীলা চালিয়েছে। এই 4 জঙ্গি হামলাকারী 3 জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। AK-47 থেকে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। খুনের ছবি বন্দী হয়েছে জঙ্গিদের বডি ক্যামেরায়। দেখুন কতটা প্ল্যান করে তারা এসেছে। রক্তিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রক্তিম, বডি ক্যামেরা তারা নিয়ে এসেছিল যাতে পুরো বিষয়টা তারা টেলিকাস্ট করতে পারে। কি জানা যাচ্ছে এই 4 জঙ্গি সম্পর্কে, আর কতটা প্রস্তুতি তাহলে ছিল তাদের? দেখো, নিরাপত্তা এজেন্সির সূত্র মারফত যেই তথ্যগুলো বেরিয়ে আসছে তা আরো মারাত্মক। তাদের সঙ্গে AK-47 ছিল, বুলেট প্রুফ জ্যাকেট ছিল এবং বডি ক্যামেরা ছিল। সূত্রের খবর যে 2 জন স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আসিফ শেখ ও আদিল ঠাকুর নামে। বাকি 2 জন যে পাকিস্তানের জঙ্গির কথা বলা হচ্ছে তারা পাকিস্তানের পুশতুন এলাকা থেকে এসেছিল বলে সূত্রের খবর। ইতিমধ্যে আমরা জানি হামলার দায় নিয়েছে রেজিস্ট্যান্ট ফ্রন্ট। তবে নিরাপত্তা এজেন্সির দাবি লস্কর-ই তৈয়বাই আসল চক্রী। রেজিস্ট্যান্ট ফ্রন্ট যে দায় শুধুমাত্র দিগ্ভ্রষ্ট করার জন্য এমনটাই মনে করছে নিরাপত্তা এজেন্সিগুলো। কারণ রেজিস্ট্যান্ট ফ্রন্ট যদি দায়িত্ব নেয় তাহলে এই জঙ্গি হামলার ছকটা স্থানীয়ভাবে অর্থাৎ লোকালি দেখানো সম্ভব হবে। সেই জন্য কিন্তু লস্কর-ই তৈয়বা এই দাবিটা করছে বলে এমনটাই ইন্টেলিজেন্স এজেন্সি মনে করছে। এবং আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে এই নাশকতার ক্ষেত্রে, সেটা হচ্ছে হামলার সময় এই জঙ্গিরা অদ্ভুত পন্থা নেয়। কি পন্থা? তারা প্রথমে বৈশারণের যে ভ্যালিটা আছে সেই ভ্যালিতে তারা প্রথমে ঢোকে এবং তারপরে তারা জিজ্ঞাসা করে যারা পর্যটকরা ছিল এখানে হিন্দু পুরুষ কারা আছে, তাদের জানার পরে তাদের সঙ্গে তাদের আলাদা হতে বলে এবং তাদের সঙ্গে থাকা মহিলা ও শিশুদের আলাদা হতে বলে। মহিলা ও শিশুরা আলাদা হওয়ার পরেই প্রায় 15 মিনিট ধরে গুলি বর্ষণ হয় এবং সেখান থেকে প্রায় 25 থেকে 27 জন কিন্তু মৃত হয় আমরা জানতে পেরেছি, যার মধ্যে রয়েছে 2 জন বিদেশি রয়েছে, ইউএই এবং নেপালের বাসিন্দা রয়েছে। অনেক ধন্যবাদ। আর এখানেই তো গা শিউরে উঠছে কিভাবে কতটা প্রস্তুতি নিয়ে এই হামলা চালিয়েছে, হত্যালীলা চালিয়েছে এই 4 জঙ্গি, যাদের ছবি প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন, স্কেচও প্রকাশ করা হয়েছে। আর এই জঙ্গি নিকেশে কি পদক্ষেপ, গোটা দেশের কাছে এখন এই প্রশ্ন সামনে। সৌদি সফরে ছিলেন প্রধানমন্ত্রী, সেটা কাটছাট করে দ্রুত তিনি ফিরে এসেছেন দেশে। বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করেছেন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই বৈঠক সম্পর্কে। কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, কারণ গোটা দেশ এখন চাইছে এর বদলা নিতে। ঘটনার অব্যবহিত পর থেকেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিচুয়েশনের ওপর শুধু প্রতি মুহূর্তে নজর রাখছেন না, তিনি প্রতি মুহূর্তের প্রয়োজনীয় কমান্ড একেবারে পিএমও থেকে তিনি বিদেশে থাকা সত্ত্বেও সেখান থেকেই দেওয়া হচ্ছে। গতকাল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশ দেন যে দ্রুত কাশ্মীরে পৌঁছতে হবে এবং সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আর যখন তিনি এই নির্দেশ দিচ্ছেন ঠিক সেই সময় আর্মি চিফ তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন এবং এই পরিস্থিতির মোকাবিলার জন্য সেনাবাহিনী কি ব্লুপ্রিন্ট করে চলছে সেই বিষয়টি সম্পর্কে একটি প্রাথমিক ব্রিফ তিনি করেন। যে ব্রিফ তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে গতকাল সৌদি কিংয়ের যে ডিনার ছিল তা ক্যান্সেল করে দিয়ে সফর কাটছাট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জেড্ডা থেকে ফিরে আসেন নয়াদিল্লিতে। তুমি ঠিক যেমনটা জানালে, এয়ারপোর্টে পৌঁছে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পৌঁছে যান বিদেশ সচিব এবং সেখানেই ডিটেলস মিটিং হয় এবং সেই মিটিংয়ের পরে আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে। অর্থাৎ যে খবর আমরা পাচ্ছি, 2টি সমান্তরাল ডেভেলপমেন্ট এই মুহূর্তে চলছে। প্রথমত সেনাবাহিনী তাদের কি পরিকল্পনা, কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে, পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে, আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক হবে কিনা। তার কারণ জনমানুষের যেভাবে ক্ষোভ এই মুহূর্তে কার্যত অগ্নুৎপাতের আকার নিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করবে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি
কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণের হ্রাস এই মুহূর্তে হাতে রাখা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং সেই কারণেই আজকে সকালে প্রথমে যে আর্মড পুলিশ ফোর্সের যে এখানে হেডকোয়ার্টার আছে শ্রীনগরে, সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে তিনি একটি প্রাথমিক বৈঠক করেন। সেখানে যারা মারা গিয়েছেন তাদের মরদেহে তিনি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। এরপরে তিনি পেহেলগামে একেবারে ঘটনাস্থলে গ্রাউন্ড জিরোতে পৌঁছে যান। অর্থাৎ সমান্তরাল একটার পর একটা ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। এনআইএ পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ব্রিফ করেছে এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি গতকাল রাতভর জঙ্গলে, অর্থাৎ যে জায়গায় ঘটনা ঘটেছে সেই তার সংশ্লিষ্ট জঙ্গল এলাকায় সেখানে রাতভর গতকাল অপারেশন চলেছে। অর্থাৎ ভারত এরপরে কি পদক্ষেপ করে সারা বিশ্বের আন্তর্জাতিক দুনিয়ার নজর রয়েছে সেই দিকে। ঠিক, জ্যোতির্ময় সঙ্গে থাকো, কারণ প্রতি মুহূর্তের আপডেট মুহূর্তে আপডেট হচ্ছে আর সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর এই সময় এই আবহের মধ্যে বিশেষজ্ঞরা কি বলছেন, যারা একসময় কাজ করেছেন, যারা এই ধরনের পরিস্থিতি আগে সম্মুখীন হয়েছেন, কি করণীয়, কি করা হয়, কিভাবে ইনভেস্টিগেশন চলে, সেটাই আপনাদের শোনাবো। যেমন আপনাদের শোনাবো কর্নেল দীপ্তাংশ চৌধুরীর বক্তব্য এবং কর্নেল সৌমিত্র রয়ের বক্তব্য। কি বলছেন তারা এই ঘটনার পর, শুনুন। বলা there is normalcy back in Kashmir is a fallacy, এই কথাটা সত্যি নয়। কোনো এনডিএ সরকার আর কত ইউপি সরকার এসে গেলে যে সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে আর কারোর হাতে একটা ম্যাজিক ওয়ান্ড আছে, সে কোনো রিমোট টিপে দিলে সমস্ত টেররিস্ট পালিয়ে যাবে অথবা মরে যাবে অথবা মেরে ফেলা হবে অথবা কেউ ঢুকবে না, এই কথাটা যে রটিয়ে দেওয়া হয় ভোটের জন্যে, ভোট ইলেকশনের জন্যে, এইটা প্রকৃত রূপে কিন্তু মিথ্যে। আমরা অলওয়েজ রিয়াক্টিভ কেন? পাকিস্তানের এই যা আমাদের হলো, এই আগে কেন পাকিস্তানের আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল, আমরা ইনফরমেশন পাই, আমাদের কাছে ইনফরমেশন ছিল টেররিস্ট ইনফিল্ট্রেশন হচ্ছে, এর অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না? প্রতিশোধ নিতে হবে। এই 3 জন বাঙালি মারা গেছে, 4 জায়গায় 30 অন্য লোককে কাশ্মীর যারা এর এগেন্সে থাকে মারতে হবে, তাহলে পুরো জাস্টিফাই করা হবে এই ফ্যামিলির ওপর। এই গেলাম একটু সমবেদনা করলাম, বললাম হ্যাঁ ঠিক আছে 10 লাখ টাকা দিয়ে দেবো, ফলানা করলাম, এই দ্যাট ইজ নট দি ওয়ে। দ্যাট লাইফ হ্যাজ বিন লস্ট। এক একটা লাইফ, একটা জীবনের যে মূল্য, সেই মূল্য তাদের দিতে হলো বিকজ অফ দি স্টেট, বিকজ অফ দি সেন্টার। Why it should happen? কি প্রিকশনস নিচ্ছে সেন্টার, কি প্রিকশন নিচ্ছে জম্মু এন্ড কাশ্মীরের স্টেট? বদলা চায় আরো কি একটা সার্জিক্যাল স্ট্রাইক? এই প্রশ্ন উঠছে অগ্নুৎপাতের মতো, ক্রমাগত এই প্রশ্ন আরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। কিন্তু যে পরিবার যারা ঘুরতে গিয়েছিল, সেখানে আনন্দ করতে গিয়েছিল, যাদের পরিজনরা মারা গেলেন চোখের সামনে, তারা কি ভাবছেন? পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিহত 28 জন পর্যটকের মধ্যে বাংলার 3 জন আছেন, তাদের মধ্যে কলকাতারই বাসিন্দা 2 জন। ভূস্বর্গে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহার, পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। ভাগ হয়েছে, কিন্তু সেটা পূর্ব পাকিস্তান ছিল, আর ওইটা এখন যেটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল। তখন এটা পূর্ব পাকিস্তান ছিল এইরকমভাবে। তারপর বলতে আপনারা কোথায় যাবেন? সবাই বলছে এখানকার লোক যারা স্থানীয়। আমি বলি এই দিনগুলো বোধহয় আজকে সব মনে পড়ে যাচ্ছে। মানে হ্যাঁ, 50, 60, 70 বছর আগের সেই দিনগুলি এখন বেশি উঠছে আবার। এই আর কি আর বাঁচার আর মনে হয় হিন্দুরা বাঁচতে পারবে না, কোথাও শান্তি নেই। বললো কাকু আমার সব শেষ হয়ে গেছে। বলে কখন আসবি? বলে আমরা সব রেডি করছি, আমি বডি নিয়ে একবারে গড়িয়ার বাড়িতে আসবো। दादा वापस कब आने की बात थी उनकी? আমার কাছে বড় হয়েছে, ও আমার কাছে অনেক দিন ছিল,
ও যখন এখানে পড়াশোনা করতো শ্রীরামপুরে, আমি ওকে নিয়ে আসতাম বাড়ি থেকে, আমার কাছে থাকতো, আমি স্কুলে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। ঠাকুরিয়ায় ছোট বোন, ওর কাছে খবর এসছে যে দাদা এরকম দোলার ডাকনাম দোলা কাশ্মীরে পেহেলগাঁও বেড়াতে গেছে, ওর ছবি দেখাচ্ছে টিভিতে, ওর হাজব্যান্ডকে বিতানকে গুলি করে মেরে ফেলেছে জঙ্গিরা ওকে মেরে ফেলেছে। এক লহমার মধ্যে সব শেষ হয়ে যাওয়া জোগাড়ি পরিবারের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা সমীর গুহর। স্ত্রী সর্বরী আর মেয়ে শুভাঙ্গীকে নিয়ে তিনি কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন, বুধবারই ফেরার কথা ছিল, তার আগেই সবই শেষ হয়ে যায়। স্ত্রী সন্তানের সামনে সমীর গুহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। গতকাল টিভি চালিয়েছিলাম, টিভি চালিয়ে খবরে দেখতে পাচ্ছি আমার ছেলে নাতি বৌমাকে দেখাচ্ছে। এইটুকুই দেখে আমরা থাকতে পারলাম না, জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা। আমরা আছি, কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না। এত কষ্টের, আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম, আর আমার দেহটা আসছে। এটা কাপুরুষদের কাজ, নিরীহ মানুষকে খুন করা। যারা কাপুরুষ তারা এটা করে, আর যাদের অপদার্থ তার জন্য হয়েছে তাদেরও ধিক্কার জানাই। আমরা এ রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন, পরিবারের সাথে বারবার কথা বলছেন। আমরা সব রকম আছি, কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। সব সাহায্য আমরা করব, কিন্তু প্রাণটা কি